আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিশেষ করে প্রিয় সাংবাদিক আসিফ ইকবাল। মূলত খেলাধুলা নিয়ে আজকে কথা বলবো। কয়েকটি ঘটনা, বড় ঘটনা একটা ঘটে গেছে আমাদের ক্রীড়া জগতে। দেখতে হচ্ছে মেয়েরা দারুণ খেলে তারা ফুটবলে এশিয়া কাপে সুযোগ করে নিয়েছেন। এছাড়াও আরো বিভিন্ন ধরনের ঘটনা আছে, সেগুলো নিয়ে কথা বলবো। আসিফে আপনাকে সেগুলো স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো এশিয়া কাপে তারা পুল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো মিয়ানমারকে ধরাশয়ী করে, এবং ফুটবলের আগেও তারা চমক দেখিয়েছে। বিশেষভাবে এই খবরটি আমাদের ক্রীড়া অঙ্গনের জন্য অত্যন্ত ইতিবাচক। কিভাবে দেখছেন, কিভাবে মেয়েরা এই অসাধ্যটা সাধন করবে? প্রথম জিনিস হলো যে বাংলাদেশ মহিলা ফুটবল দলকে অভিনন্দন, অসাধারণ একটা পারফরমেন্সের জন্য এবং অসাধারণ একটা অ্যাচিভমেন্টের জন্য। কারণ বাংলাদেশের এই মহিলা টিম প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে খেলছে, এটা কিন্তু অনেক বড় বিষয়। এবং এটা একটা ইতিবাচক দিক হলো এই জন্য যে বাংলাদেশের নারী ফুটবলের জাগরণের জন্য। নট অনলি নারী ফুটবলের জাগরণ, ওভারঅল ধরেন ক্রিকেটের আগে আমরা এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছি, মানে সব কিছু মিলে নারী স্পোর্টস লেডিরা, যে নারী স্পোর্টস টিমগুলো, টিম যে দলগুলো টিম আছে, সেটা হলো ফুটবল, ক্রিকেট, এটা কিন্তু ডে বাই ডে, ডে আফটার ডে তারা স্টেপলি এগিয়ে যাচ্ছে। কিন্তু এটা আমাদের জন্য খুবই ইতিবাচক। ও আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের যে নারীদের যারা পেছনে পড়ে আছে, এবং স্পেশালি গ্রামাঞ্চলে যে নারীরা পিছিয়ে আছে, তাদেরকে কিন্তু ইমপ্রেস করবে এবং ইনভাইট করবে আসার জন্য, তো কাম হেয়ার। সো এইটা অনেক বড় বিষয়। তার চেয়ে বড় বিষয় হলো বাংলাদেশের মান সম্মানের একটা বিষয় আছে। এই অস্থিতিশীল মুহূর্তে এই যে নারীদের প্রাপ্তিটা, আমাদের সকল কেন্দ্র, সমস্ত কনসেন্ট্রেশন কিন্তু এখন নারী ফুটবলের দিকে। আজকে দেখবেন যে সমস্ত পত্রিকা দেখবেন সমস্ত জায়গায় কোথাও লিড হচ্ছে, কোথাও সেকেন্ড লিড হচ্ছে। এত রাজনৈতিক ঢামাডোলের ভিতরে এই যে ফোকাসটা কেড়ে নেওয়া, এটা কিন্তু অনেক বড় বিষয়। এবং আমি মনে করি যে এই কৃতিত্বটা আসলে অগস্ট ওমেন টিম, এবং তারা সবচেয়ে বড় বিষয় যে মায়ানমারকে 2-1 গোলে হারিয়েছে তাদের মাটিতে, এবং মায়ানমারের সাথে কিন্তু আমাদের একটা শীতল সম্পর্ক আছে। সেই জায়গায় পুরো স্টেডিয়াম জাম প্যাক ছিল, 20-25 হাজার দর্শক ছিল। সেইখানে কিন্তু আমরা অল আউট ফুটবল খেলে আমরা কিন্তু জিতেছি। এবং মজার বিষয় হলো এই মাঠে 2004-এ বাংলাদেশ কিন্তু 4 জাতির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল মনে মুন্নার নেতৃত্বে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইটেল অফ বাংলাদেশ ফুটবল। এবং এই যে অ্যাচিভমেন্টগুলি, এই অ্যাচিভমেন্টগুলি আমাদের ফুটবল ইতিহাসের জন্য অনেক বড়, সেটা পুরুষ হোক, সেটা নারী হোক। তবে নারীদের এই প্রাপ্তিটা আমি মনে করি যে প্রথম ম্যাচে তারা বাহরাইনকে 7 গোলে হারিয়েছে, এবং গতকাল ধরেন 73 জামায় কোনো মায়ানমারকে হারিয়েছে। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি, কারণ ডিফারেন্সটা দেখেন র্যাঙ্কিংয়ের। এবং আমি কালকে খেলা দেখলাম, পুরোটা মায়ানমার ফিজিক্যালি অনেক বেশি ফিট এবং তাদের স্পিডি, কিন্তু বাংলাদেশ ট্যাকটিক্যালি যে জিততে যে ট্যাকটিক্সটা দরকার, সেই জায়গাটায় বাংলাদেশ আমার কাছে মনে হচ্ছিল যে 60-70% ইমপ্লিমেন্ট করতে পারছে ওদের চেয়ে বেটার, সেই জন্য জিতেছে। বাংলাদেশে গ্রাজুয়ালিতে আমি একটা দেখি যে মেয়েদের খেলার যে স্টাইল, মানে তারা যতটা, ওই আপনি যেটা বললেন, মানে শারীরিকের জায়গা থেকে মানসিক দিক থেকে বেশি উজ্জীবিত হয়ে খেলে কিনা ছেলেদের থেকে। কারণ আমরা দেখি ছেলেদের ফুটবল বলুন আর ক্রিকেট বলুন, আমরা দেখছি যে একটা হতাশাই। না, আসলে ডিফারেন্ট থিং। দুই ফরম্যাটটা আসলে দুই রকম। পুরুষদের তুলনায় আমাদের নারী ফুটবলের জাগরণটা অনেক বেশি হচ্ছে এখন। এটা কারণ হলো পারফরমেন্স। আপনি পারফরমেন্স করলে আপনি ভালো করবেন। যখন ফুটবলের বিষয়টা হলো কি, দেখেন যে এক হামজা আসার পর আমাদের ফুটবল কিন্তু আবার জাগরণ তৈরি হয়েছে। যেমন 52 জন 51 জন পরের ফুটবলার আমাদের এখানে এসছে, তারা বাছাই প্রতিযোগিতা একটা খেলেছে, এবং সেইখান থেকে হয়তো 2-4-5 জন বাছাই করবেন আমাদের ট্যাকটিক্যাল অ্যাডভাইজাররা। কিন্তু কতটুকু পরিচ্ছন্নতা থাকবে এবং স্বচ্ছতা থাকবে, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। কারণ ওইখানে কোয়ালিটি ফুল কিন্তু কিছু ফুটবলার অবশ্যই আছেন, এবং আমি যতটুকু শুনেছি আমাদের ট্যাকটিক্যাল অ্যাডভাইজাররা বলছে সেখান থেকে জাতীয় দল খেলার মতো কোনো ফুটবলার আছেনি, বাট আই মিন ডাউট তাদের এই চিন্তাভাবনা নিয়ে। কারণ এখানেও ওই যে কথাটা উঠেছিল, সিন্ডিকেট এগুলো ভাঙতে হবে আপনাকে। যে কোনো সেক্টরেই, সেটি স্পোর্টস হোক কিংবা অন্য যে কোনো সেক্টরেই, আপনাকে সিন্ডিকেজমটা একদম কমপ্লিটলি ভেঙে ফেলতে হবে। মেয়েদের এই যে আমরা খেলা দেখছি, ধারাবাহিকভাবে আমরা দেখছি যে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা মেয়েরা তারা ন্যাশনাল টিমে খেলছে। বিশেষভাবে পাহাড়ের মেয়েরা, তারা কিন্তু আমাদের জাতীয় টিমকে একেবারে মাতিয়ে রেখেছে। মানে কিভাবে দেখছেন যে প্রত্যন্ত অঞ্চল থেকেই কিন্তু আমাদের মূল স্টাররা নারী ফুটবলে তারা উঠে আসছে? এটাকে কিভাবে আপনি দেখছেন? শুনেন, এই বিষয়টা হলো যে ওই রকম যে মোর ইউ রিড মোর ইউ লার্ন। যত পড়বেন তত শিখবেন, যত খেলবেন
তত জিতবেন, তত প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা হবে। তো আমাদের ফুটবলাররা ধরেন নারী ফুটবলাররা দেশের প্রত্যন্ত অঞ্চল যেমন স্পেশালি পাহাড়ি এলাকা বান্দরবন মানে হিল ট্র্যাক্স থেকে যেগুলো আসছে তারা ফিজিক্যালি শুরুতেই তারা অনেক এগিয়ে, কারণ তারা এমন একটা জায়গায় বর্ন, তারা এমন একটা জায়গায় এবং বৈরী জায়গায় বর্ন এবং ওই কন্ডিশনটার সাথে অ্যাডাপ্ট করেই কিন্তু তারা আসতেছে, মানে তারা বাই বর্ন তারা কিন্তু খুবই ল্যাবোরিয়াস। আমার ধারণা যদি আপনি সায়েন্টিফিক্যালি তাদেরকে কাটাছেড়া করেন দেখবেন যে তাদের শ্বাসযন্ত্র আমাদের ন্যাচারাল লোল্যান্ডের থেকে অনেক বেশি স্ট্রং, শ্বাস নিতে পারছে, দম নিতে পারছে। এই একটা জিনিসের অ্যাডভান্টেজ আছে যেটা পাহাড়ি অঞ্চল থেকে আপনি বললেন। 2 নম্বর হলো আমাদের দেখেন যে ময়মনসিংহের একটা এরিয়া থেকে আসতেছে, একটা স্কুল থেকে, একটা গ্রাম থেকে, এই যে জাগরণটা, এটার জন্য আপনার এই ফুটবল জাগরণ, যেমন হামজা যেমন বাংলাদেশের ফুটবলটাকে নতুন জাগরণ দিয়েছে, এটার জন্য কোনো এরিয়া বেসিসে একজন ভালো মানুষ দরকার। ভালো মানুষটা দরকার কি? কারণ আমাদের নারীদের অনেক কিছু করতে হয়, সেটা হলো যে অনেক কিছু লড়াই করে আসতে সমাজে। এই যে লড়াইয়ের পিছনে একজন পথিকৃৎ থাকতে হবে, একজন লিডার থাকতে হবে, সেটা যে তাকে খেলতে হবে এরকম কিছু না, তাকে একটা ছাতা হয়ে থাকতে হবে। এই ছাতার লোকটা খুব বেশি দরকার এবং এই জায়গাটা আমি মনে করি যে এটা গভর্নমেন্ট কিংবা এরিয়ার চেয়ারম্যান কিংবা এমপি কিংবা এরা তো দিতে পারবে না, এটা নিজের থেকে দায়িত্বশীল হতে হবে। আমি গার্ডিয়ান হবো, এটা আমার হতে হবে, আমার নিজের থেকে আসতে হবে। এখন এশিয়া কাপের মূল পর্বে আমরা গেলাম, বাংলাদেশ গেল, মেয়েদের লড়াকু যে লড়াই সে মানে জিতে আমরা গেলাম। মূল পর্বে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখছেন? সেখানে কি ধরনের পারফরমেন্স? প্রথম বিষয় হলো যে আমি এবং আমাদের প্রত্যাশা মিলিয়ে পড়বেন যে প্রথম বিষয় হলো আমি বলি যে সেটা যে আমাদের এখন একটা খেলা বাকি আছে তুর্কমেনিস্তানের সাথে। যদিও তুর্কমেনিস্তানকে মায়ানমার 8 গোল হারিয়েছে, লাস্ট নাইট বাহরাইনের সাথে ফুটবল ম্যাচ খেলেছে তারা, তো তাদের আসলে চান্স নেই বাহরাইন, সেই হিসাবে আমরা অলরেডি থ্রু বলা যাচ্ছে আর কি, গোল ইয়াতে আমরা মায়ানমার থেকে এগিয়ে। ফাইনাল রাউন্ড অফ অস্ট্রেলিয়া, ভেরি টাফ টাইম ফর আস, আমাদের জন্য খুব কঠিন সময় সেখানে, বিকজ ওইখানে যারা খেলে, যেমন জাপান ওয়ার্ল্ড কাপ খেলে, অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ খেলে, চায়না 9 বারের চ্যাম্পিয়ন, আমি বলি চায়না 9 বারের 12টা টিম খেলে এবং বাংলাদেশ ফার্স্ট টাইম। প্রথম জিনিস হলো বাংলাদেশ ওইখানে যে গেছে ওইটা পরিবেশটার সাথে খাপ খাওয়াইতে হবে আপনাকে, মানে যে কম্পিটিটিভ মুডটা আছে ওইখানে, যে ওইখানে যে কম্পিটিশন আছে এবং প্লেয়ারের সাথে যে একটা ধরেন আই কন্ট্যাক্টের একটা বিষয় আছে। আপনি ধরেন জাপান, আমি ধরেন বাংলাদেশ, এখন আমার খেলার আগের দিন আপনার সাথে আমার দেখা হবে ওখানে, যে আপনার সাথে যে আমার একটা কম্পিটিশন থাকবে আগের রাতের থেকে মেন্টালি, এই জিনিসটা তৈরি করে নিতে হবে। এখন এই তৈরিটা কিন্তু ফুটবলারদের তৈরি করতে হবে। বাস্তবতার নিরিখে আমি বলবো যে ভেরি টাফ টু গেট এনি উইন ফ্রম দেয়ার, বাট হ্যাভ চান্স টু গো দেয়ার, যে হারানোর কিছু নাই। হ্যাঁ, আর অভিজ্ঞতা সঞ্চয় করাটা আসলে এটা আমরা 50-52 বছর ধরে শুনে আসছি, শিখে আসছি, দেখে আসছি, বাট এটা আসলে কোনো ইয়ে নেই, এটা জাস্ট ধরেন বইয়ের পাতায় লেখা একটা বাক্য। বাট আমি বলবো যে বাস্তবতাটা হলো আপনাকে প্রতিদিন লড়ার শিক্ষাটা নিতে হবে, নট ওই যে আমি শিখে আসলাম পরে ইমপ্লিমেন্ট করবো, এটা না, আমি লড়াই করবো ওইখানে শিখবো, ওইখানে ইমপ্লিমেন্ট করবো। মানে আপনি বলে যাচ্ছেন যে তারা তো বিশ্বকাপে বিগ টিম, বিগ প্লেয়ার, মানে বিশ্বকাপে তারা খেলছেন, ওই ধরনের টিমের সঙ্গে খেলতে গেলে যে মানসিক যে শক্তির জায়গাটা সেইটা ধরে রাখাটা জরুরি। যে বড় টিমের সঙ্গে খেলছি আমি, কিন্তু আমিও কম নই, আমারও চেষ্টাটা করতে হবে। না না, অবশ্যই। আপনাকে তো আমি বললাম যে আমার প্রথম জিনিস যদি আপনি চিন্তা করেন যে আমার হারার কিছু নেই, হারার কিছু নেই মানে কি, আমি তো হেরে যাবো এটা ধরে কিছু না, কিন্তু আমি যে পারি, জিততে পারি, এটা প্রথম এক্সাম্পলটা হলো তাদের কাছে আছে, সেটা হলো তারা এশিয়া কাপে চূড়ান্ত গর্বে আসছে, এর আগে তো আসেনি। তার মানে কি আমরা পারি, এই বিষয়টা কিন্তু তাদের একটা কনফিডেন্ট দেবে। তো এই যে হ্যাঁ, এই কনফিডেন্টটা নিয়ে যদি তারা মাঠে নামে, আমি জাপানকে হারাতে পারবো, হয়তো পারলাম না কিন্তু আমি হারাতে পারি, তারপরে আমি লড়াই করতে পারবো এবং ওই জায়গায় ভুলগুলো শুধরাই নিয়ে খেলতে পারবো। আমি মনে করি এটার জন্য আমাদের আসলে অ্যাডভাইজার কমিটি যারা আছেন, কোচ যিনি আছেন, এটার সাথে টেকনিক্যাল অ্যাডভাইজিং একটা সেট কমিটি থাকা উচিত, যারা ওই চুলচেরা বিশ্লেষণ করে কার কোন প্রবলেমটা আছে, কারে অপোনেন্টে কী প্রবলেমগুলো আছে, এটা ফাইন্ড আউট করে একটা টাস্ক ট্যাকটিক্স তৈরি করে। ম্যাচ কি আমরা সেখানে মানে জেতার কোনো চান্স দেখছেন? না না, আমার কাছে ভেরি টাফ টু সে, কারণ আমি বললাম তো যে অস্ট্রেলিয়া হোস্ট কান্ট্রি,
জাপান আছে, চায়না আছে, যে চায়না ফিজিক্যাল দিক থেকে ওরা আমাদের না থেকে অনেক বেশি। ফিজিক্যালি তারা ফিট অনেক দিক। মাঠে নামবেন লজ্জা শরমের মাথা খেয়েই নামতে হবে, ঠিক আছে? আমাদের পিছনে কে কি বললো ডাজন্ট ম্যাটার। যে এরা ভালো করবে এটা আমরা প্রত্যাশা করি। অবশ্যই। আরো দুটি ঘটনা নিয়ে কথা বলা প্রয়োজন মনে করছি। নদী একটু হলো যে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে খেলছে ওয়ানডে সিরিজ, এবং সেখানে নাটকীয় অনেকদিন পরে এই ধরনের এইরকম একটা মোমেন্ট আমরা দেখলাম। ক্রিকেটে ঘটে, আপনি জানেন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। বাংলাদেশ প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার সঙ্গে তারা 100 রান করলো 1 উইকেট হারিয়ে, এরপর 5 রানের মধ্যে 7টা উইকেট বোধহয় পড়ে গেল। মানে এই হুড়মুড় করে ভেঙে পড়ে গেল কেন? মানে এতদিন ধরে ক্রিকেট খেলার পরে এইরকম পরিস্থিতি কেন? এটা ধরেন না, যদি এক কথা বলি আমি, তাহলে মিরাকেলি হ্যাপেন। কারণ 5 রানে 7 উইকেট হারানো মতো আসলে এখন বাংলাদেশের টিমটা না। এক্স্যাক্ট। হ্যাঁ, টিমটা না। কারণ যে টিম ধরেন 1 উইকেটে 100 রান করেছে 16.3 ওভার 2 ওভার পর্যন্ত, তো 16.3 ওভার থেকে 20.5 ওভার, 26 বল, মাঝে 5টা রান, 7 উইকেট হারানো। তার মানে কি? কোনো পেনিট্রেট হয়েছে কোনোভাবে, মানে কোনো পেনিট্রেট হয়েছে, নিজের সাথে অস্থিরতা হয়তো কাজ করেছে ভিতরে, যে আমি গেলাম, আগের প্রেশারটা হয়তো আমি নিয়ে নিলাম, কিংবা মাঠের বাইরে আমি চিন্তা করলাম, কিংবা আমি মাঠে ঢুকতে ঢুকতে চিন্তা করলাম। এই যে কনসেন্ট্রেশনের ব্রেক, ক্রিকেট কিন্তু কনসেন্ট্রেশনের খেলা। সোজা বাংলায় কি ভয় পেয়ে গেছে হঠাৎ করে? না না, ভয়ের কিছু নেই, ভয়ের কিছু নেই। এটা হতে মানে ভয়ের কি আছে? আপনি এই টিমটারে কিন্তু আপনি এই মাঠে, এই শ্রীলঙ্কান টিমটারে এই মাঠে 2023-তে আমরা কিন্তু 6 রানে হারিয়েছি। এই মাঠে পরিসংখ্যান কিন্তু আমাদের ফেভারে। আমরা ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে দিল্লিতে আমরা কিন্তু তাদেরকে হারিয়েছি ওয়ার্ল্ড কাপে, যেটা থেকে ওদেরকে হারিয়ে আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেছি। তার মানে আমাদের হারানো তোদেরকে আমরা 12 বার হারিয়েছি। তো আমরা যেই টিমটাকে আমরা 12 বার হারিয়েছি, তাদেরকে তো ভয় পাওয়ার কিছু নেই, আর আমরা রেগুলার বেসিসে তাদের সাথে খেলছি। আসলে এটা হতে পারে মানে কোথাও মনোযোগে কোথাও একটা ঝামেলা ছিল। আপনি দেখবেন যে ভুতুর একটা কাণ্ড বলা যায় এটাকে। ডেফিনেটলি, কারণ যে আমি বললাম মিরাকেলি হ্যাপেন। হ্যাঁ, এবং ক্রিকেট ইতিহাসে ধরেন ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এরকম দ্বিতীয় উইকেটের থেকে 8ম উইকেটের পতন, এই সেকেন্ড টাইম, এবং এটা একটা রেকর্ড হয়েছে। হ্যাঁ, রেকর্ড হয়েছে ইতিহাসে। হ্যাঁ, এর আগে যে রেকর্ডটা ছিল সেটা খুব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের, তারা 8 রানে 7 উইকেট হারিয়েছে নেপালের সাথে 2023-তে। তো এই যে এটি হয়, ক্রিকেট আসলে একটা ফানি গেম বলা হয়, ক্রিকেটের সব কিছুই হতে পারে। তো সেটা আমাদের সঙ্গেই কেন ঘটে? না, আমাদের সঙ্গে বারবার ঘটে এইটা আসলে ঠিক না। আমাদের সঙ্গে ধরেন দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমাদের ক্রিকেট হিস্ট্রিতে আমরা 450 রুপিয়ারে ওয়ানডে খেলেছি, বাট এই 5 রানে 7 উইকেট হারানোর রেকর্ড তো আমাদের আসলে কোথাও ছিল। তার মানে এটা হয়েছে বলেই আলোচনা এসছে, এবং এইটা চুলচেরা বিশ্লেষণটা করতে হবে। এবং যেমন কালকে তাসকিন কথা বলছে, তাসকিন যে কথাটা বলেছে সেটা হলো যে আমরা এই ভুলগুলো শুধরে আবার আমরা ব্যাক করবো, এবং আমাদের আসলে এই সামর্থ্যটা আসলে এরকম না যেরকম উইকেট হারানো। আমি বিশ্বাস করি আমাদের সামর্থ্যটা এরকম না। তারপরে আমার কাছে মনে হয়েছে যে অস্থিরতা, যে নিজেদের ভিতরে, নট টিম, অস্থিরতা নিজের ভিতরে, নিজের প্ল্যানটা কোথাও গলদ ছিল। এমনি ক্রিকেটে যদি আমরা দেখি তাহলে সাম্প্রতিক বছরগুলোতে কিন্তু খুব বেশি ভালো আমাদের অর্জন নেই। মনে হচ্ছে যেন একটা মানে কি বলে, একটা পরাজয়ের বৃত্তের মধ্যে আছে। ওভারঅল পারফরমেন্স কিন্তু হতাশাজনক। কেন ক্রিকেটে আবার এই উল্টো দিকে হাঁটা কেন? মানে উল্টো দিকে হাঁটা না, ধরেন আমি বলি যে অন্যান্য দেশ যেমন আফগানিস্তান যদি যতটুকু এগিয়েছে তো আমরা ততটুকু এগোই নি চোখ আমাদের দৃষ্টিভঙ্গিতে। তারপরে ইন্ডিয়া যে জায়গায় গিয়েছে আমরা যেতে পারি না, অথচ আমাদের থাকা উচিত ছিল। কনসিস্টেন্ট আমাদের আমি এই কথাটাই বলছি যে এটার কারণ হলো যে প্রথম জিনিস হলো যে ক্রিকেটারদের এটা তৈরি করতে হবে। ক্রিকেট বোর্ড না, পারফর্ম তো করবেন আপনি, পারফর্ম তো করবে ক্রিকেটার, পারফর্ম তো বোর্ড করবে না। বোর্ড আয়োজন করবে, বোর্ড আপনাকে তার সামর্থ্য অনুযায়ী ফ্যাসিলিটিস দেবে, এটা অ্যাডাপ্ট করে পার্সোনালি আপনাকে ইমপ্রুভ করে আপনাকে প্রমাণ করতে হবে যে ইউ আর দ্য বেস্ট। আপনাকে দ্য বেস্ট চিন্তা করতে হলে আপনাকে সেরাটাই খেলতে হবে, এবং সেরাটা খেলার জন্য যা যা কষ্ট করা দরকার সেটা করতে হবে। আই মিন ডাউট যে বাংলাদেশের ক্রিকেটার এটা করেন, আপনি দেখবেন যে হ্যাঁ তারা প্র্যাকটিস করছে থ্রু আউট দ্য ইয়ার, তারা প্র্যাকটিস করতেছে। বাট এই থ্রু আউট দ্য ইয়ার প্র্যাকটিসের ভিতরে একমাত্র মুশফিক আর ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসটা কার আছে? আপনি বলেন হ্যাঁ তাসকিনের ছিল। আমি এই যতটুকু শুনেছি যে মোহাম্মদ নাইম ক্রিকেট বল বাদ দিয়ে সে বাউন্সগুলো খেলে, কারণ হকির বল কিন্তু হার্ড, আপনারা জানেন হয়তো। সে হকির হার্ড বলে বাউন্স খেলার জন্য সে কিন্তু আলাদা প্র্যাকটিস করছে। এই যে
ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস এবং ইন্টেনশনালি করাটা, এটা আপনাকে করতে হবে এবং এটা আপনাকে নিজের থেকে আসতে হবে। কারণ আমি যে কথাটা বলি সেটা হলো যে বাংলাদেশের বা ক্রিকেটাররা ধরেন উইকেটে প্র্যাকটিসে 30 মিনিট প্র্যাকটিস করার পরে তারা টায়ার্ড হয়ে যায়। ওর অন্যান্য দেশের ক্রিকেটাররা 1 ঘন্টা 1.5 ঘন্টা প্র্যাকটিস করে। এটার কারণ হলো যে তারা এটাকে ধ্যান জ্ঞান মনে করে, তারা একমাত্র এটাকে সব কিছু মনে করে। বাট আমাদের না, ক্রিকেটাররা তাদের ক্রিকেটটাকে, ক্রিকেট প্যাশনটা অর্থ উপার্জনের হাতিয়ার মনে করে না, সেটা তো সেইটাকে পার্ট করে ফেলেছে। একটা হলো তারা ক্রিকেট খেলবে, একটা ফ্যামিলির সময় আছে, একটা সোশ্যাল ওয়ার্ক আছে, সোশ্যাল ওয়ার্ক মানে ফেসবুকিং আছে, টুইটার আছে, ব্যস্ত আছে। এবং এখানে আরও মজার বিষয় হলো না, রাজনীতি এটা আপনি এভরিবডি হ্যাজ রাইট টু ডু ইট এনি টাইম, ওকে। যেমন ব্যস্ততা মানে যেমন যে ফেসবুকিং কিংবা ইনস্টাগ্রাম, এগুলো ইফ ইউ ওয়ান্ট টু ডু এনিথিং ইউ ক্যান আর্ন এ মানি। সো ওই মেন্টাল তার মানে আমাদের ক্রিকেটারদের ব্যাকআপ মেন্টালিটি যে কাজটা করে সেটা হলো অর্থ। এবং আমি প্রথম যে জিনিসটা আমি বুঝি, ক্রিকেটাররা ধরেন, আমি জানি ক্রিকেটাররা তো রাগ করতে পারেন, যারা যদি শুনে থাকেন লোক যে তারা ক্রিকেট খেলেন, প্রথম কাজ থাকে সেটা হলো যে আমি একটা বাড়ি করবো, আমি একটা গাড়ি করবো। গাড়িটা করলে আবার স্ট্যাটাসটা থাকে না, হ্যাঁ। এবং দেখবেন যে এভরি ক্রিকেটার হ্যাজ জিপ, নট লাইক কার। আপনি 20টা ক্রিকেটার দেখবেন 15 জনের একটা জিপ আছে। এটা কারণ হলো যে সামাজিক জীবনে দে আর দি স্পেশাল, দে আর দ্য আলাদা, এবং তারা যে আলাদা এটা বুঝাইতে হবে। তো বোঝানোর অনেকগুলো লাইন তারা এইভাবে ইউজ করে। আপনি বলছিলেন যে ক্রিকেটারদের অর্থ উপার্জনের বিষয়টা, মানে স্পোর্টসম্যানরা তো অর্থ উপার্জন করেই, বিশ্বব্যাপী তাই করে। লিওনেল মেসি থেকে শুরু করে, ফুটবল যদি বলি রোনালদো, কিংবা আমাদের ক্রিকেটের কথা বলি, ভারতের বিরাট কোহলি অনেক বিজ্ঞাপন করেন, সামাজিক অনেক কাজও তিনি করেন, পড়াশোনাও করেন ব্যক্তিগতভাবে। কিন্তু খেলার মাঠে তার যে সিরিয়াসনেস, মানে ওই বিষয়ে কিংবা অনুশীলন যায় না, ওই বিষয়ে কিন্তু তার কোনো ছাড় নেই। তো শুধু বিরাট কোহলি না, ভারতের ম্যাক্সিমাম খেলোয়াড়দেরকে দেখলে তারা কিন্তু অনেক টাকার মালিক, টাকা উপার্জন করেন, তারা বিজ্ঞাপন করে, সবই করেন, কিন্তু মাঠে কিন্তু তাদের যে মানে প্রচেষ্টা, এটা কোনো ঘাটতি দেখা যায় না। দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য মেইন ফোকাস। একজন স্পোর্টসম্যানের এটাই ফোকাস। মেসি অনেক টাকা কামাই করেন, রোনালদো অনেক টাকা কামাই করেন, এমবাপ্পে অনেক টাকা কামাই করেন, কিন্তু দিন শেষে তার সকল ফোকাস তার কিন্তু ফুটবলটার উপরে। কারণ সে জানে যে আমি যদি ভালো পারফর্ম না করি, আমি কিন্তু আজকে আমি 10 কোটি টাকা পেলাম, কালকে আমি 10 কোটি টাকা পাবো না। এটা কারণ হলো যে পারফরমেন্স না করলে তো আপনাকে স্পন্সরও আপনার পিছনে দৌড়াবে না। এই জায়গাটা আমাদের ঘাটতি আছে। বিরাট কোহলি সম্পর্কে ধরুন অনেক রকমের কথা আছে, সে একটু অ্যারোগেন্ট, সে কথা বলে কম, করার টাকার প্রতি আছে, সেটা সব আছে, সত্য কথা। এবং সে কিন্তু ধরুন অনেক বিজ্ঞাপন করে, তার ইনস্টাগ্রামে ফলোয়ার যে কোনো ফুটবলারের চেয়ে বেশি। ক্রিকেটে তো ওর ধারে কাছে কেউ নেই, কিন্তু দিন শেষে দেখেন এই যে কমপ্লিট ক্রিকেটটাই তার নেশা, ক্রিকেটটাই তার পেশা এবং প্যাশন। ক্রিকেট তাকে খেলতে হবে এটা সে জানে, এবং ক্রিকেট তাকে খেলতে হবে, এইটাই সে জানে, এবং এইটাই তার পেশা, এবং এইটাতে সে বেছে নিয়েছে। কারণ সে জানে যে আমি এই খেলাটা খেলতে পারলেই আমাকে টাকা অত আসবে, অটো রোটেট হবে। আমাদের জায়গায় ক্রিকেটাররা মুষ্টিমেয় কিছু ক্রিকেটার, আমি সবাইকে বলবো না, ঢালাওভাবে বলবো না, মুষ্টিমেয় ক্রিকেটার তার প্যাশনটাকে ক্রিকেট করে নিছে। ওরা জানে যে টাকা আসবে, টাকা কীভাবে আসবে? ধরেন ক্রিকেট বোর্ডে চুক্তিভুক্ত ক্রিকেটার হবে, আর ডিএ পাবে, ডেইলি অ্যালাউন্স পাবে, আর ট্রাভেল অ্যালাউন্স পাবে, এবং এটা টেস্ট কিংবা একটা চ্যাম্পিয়ন উইনিং বোনাস পাবে। এগুলো কিন্তু আপনাকে পারফর্ম করতে হবে, আপনাকে তো প্যাশনেট হইতে হবে ক্রিকেটটার প্রতি। এই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে অনেক ক্রিকেটারে ঘাটতিছে। কারণ আপনি দেখেন, আমি একটা এক্সাম্পল দিই, এনামূলক বিজয় তার টেস্ট ডেবিউ হয়েছিল 2012 or 13-এ, 12 বছর কিন্তু উনি টেস্ট খেলছে 10-12টা। তার মানে ধারাবাহিকতা, মানে কনসেন্ট্রেশন এখানে নেই। কনসেন্ট্রেশন এবং যদিও থাকে, আমি একটু বলি, সেটা হলো যে ধরেন ঘরোয়া ক্রিকেটে এই যে সুপার ফর্ম, সে রান করছে, রানের পর রান করছে, সেঞ্চুরি করছে, বাট ঘরোয়া ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট যে ডিফার্ট আছে, এইটা তার ওই মেধা দিয়ে বিচার করতে পারেনি।
যার জন্য সেই লড়াই হেরে যাচ্ছে। এমনি তো এরকম অনেক মেধাবী ক্রিকেটার যাদের অনেক সম্ভাবনা ছিল, আমরা তো এরকম হয়তো আপনি অনেক নাম বলতে পারবেন যারা হারিয়ে গেছে খুব তাড়াতাড়ি, বিভিন্ন ফর্মেটেই তারা এসে চমক দেখিয়েছিল ধূমকেতুর মতো, আবার হারিয়ে গেল। মানে এই কারণটা কি? এটা কারণ হলো স্ট্রাকচারাল একটা ব্যাপার আছে। কারণ আমরা ঘরোয়া ক্রিকেটে যে স্ট্যান্ডার্ড ক্রিকেটটা খেলি, এটা ধরেন আমি বলি প্রতিবেশী ভারতে ধরেন ওদের যে রঞ্জি ট্রফি এটা ধারে কাছে নেই, বা ওদের যে ডোমেস্টিক ক্রিকেটে ধরেন বাংলার যে ক্রিকেটটা হয় প্রভিন্সিয়াল ক্রিকেট, তা আমাদের চেয়ে আমার ধারণা আমাদের চেয়ে স্ট্যান্ডার্ড না হলে আমাদের চেয়ে কম না। মুম্বাইয়ের খেলা আমাদের চেয়ে অনেক স্ট্যান্ডার্ড, তাদের ডোমেস্টিক ক্রিকেট আমাদের চেয়ে স্ট্যান্ডার্ড। সো এই যে প্রতিযোগিতামূলক ম্যাচ কিংবা ইংল্যান্ডের কাউন্টি কিংবা বিগ ব্যাশ অস্ট্রেলিয়া, এইগুলোর যে কম্পিটিটিভ ক্রিকেটগুলো হয়, যে ক্রিকেটার আছে, হ্যাঁ, তাদের সাথে কিন্তু ধরেন আমাদের ক্রিকেটদের কম্পেয়ার হবে না, আমাদের করা যাবে না, কারণ আমরা সব কিছুতে পিছিয়ে। আরেকটা জিনিস শুনছে যে আপনি বলছিলেন মানে ক্রিকেটারদের বা খেলোয়াড়দের যেভাবে আমরা চাই, যেভাবে তাদেরকে যেভাবে সব দিক থেকে সুপারভাইজ করা হবে, পিসিবি বা ক্রিকেট বোর্ডে যে এক ধরনের অস্থিরতা সবসময় থাকি, হ্যাঁ, সাম্প্রতিক একটা অস্থিরতা আমরা দেখলাম, মানে এটা কি কোনো প্রভাব তাদের পারফরমেন্সে পড়ছে? প্রভাব পড়ছে কিনা আসলে এটা তারা বলতে পারবে, বাট প্রভাব পড়াটা তো উচিত না, ওটা তো মাঠের বাইরের বিষয়। ইনসাইড ফিল্ডে এটা পড়ার কথা না, অথরিটি। এখন আপনি বলেন তো তাদের বেতন কি বন্ধ হয়েছে, তাদের ট্যুর কি বন্ধ হয়েছে, না তাদের ট্যুরের নতুন ট্যুর অ্যাড হয়েছে তাদের ক্যারিয়ারে, সবই তো আছে। তাদের নতুন কোচ দেওয়া হচ্ছে, তাদের ট্যুরে যেতে কোথাও সমস্যা হচ্ছে না, তারা মান্থলি স্যালারি পাচ্ছে, তারা টিএ পাচ্ছে, তারা উইনিং বোনাস পাচ্ছে, তাদের কমতি নেই। তবে হ্যাঁ, ক্রিকেট বোর্ডের অস্থিরতা অনেক সময় হয়েছে টিম ম্যানেজমেন্টটাকে একটু ঝামেলায় ফেলে, কারণ প্ল্যানিংয়ে তাদের একটু ঝামেলা, কারণ তাদের অস্থিরতা, কারণ তাদের তো সুপ্রিম অথরিটি ক্রিকেট বোর্ড, ক্রিকেট বোর্ডের সাথে যে লিয়াজোটা মেনটেন করতে, এই জায়গাটা যদি তাদের ঝামেলা থাকে। আর আরেকটা বিষয় হলো যে ভাইয়া, আমি যে কথাটা বলবো খুবই জরুরি, দেখতে দেখতে তো ধরেন অনেক বেলা হলো, অনেক বছর আমি নিজে ক্রিকেট খেলেছি, আমি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছি, হ্যাঁ, তো আমি আমি খুব ক্লোজলি দেখেছি বর্তমান যে বোর্ড প্রেসিডেন্ট আমিরুল ইসলাম বুলবুল, আই প্লেড উইথ হিম, আই প্লেড এগেনস্ট হিম। আমি তার আগে যে ফারুক আহমেদ ছিল তার সাথে আমি খেলেছি, তার বিপক্ষে খেলেছি। সো আই নো দেম এভরিওয়ারে, এবং আমি জানি যে তারা আসলে তাদের ক্রিকেটের মেধা কিন্তু অনেক, এবং আদার যে পারিষদ বা এগুলো সব মিলিয়ে আসলে কি জানেন, রাজনীতির বাইরে থাকতে হবে ইফ ইউ ওয়ান্ট টু ডু ইট। যদিও ধরেন ইন্ডিয়া তো রাজনৈতিক হস্তক্ষেপ থাকে, শ্রীলঙ্কায় থাকে, পাকিস্তানে থাকে, হ্যাঁ, এগুলি থাকে, তারা নিষিদ্ধ হয়, ধরেন শ্রীলঙ্কা নিষিদ্ধ হয়েছিল রাজনৈতিক হস্তক্ষেপের কারণে। তো আমাদের এখানে আসলে কি এগুলো কে আওয়ামী লীগ করলো, কে বিএনপি করলো, এগুলো আসলে ফ্যাক্টর না। ফ্যাক্টর তো হলো যে আপনি কি দেশকে ভালোবাসেন কিনা, আপনি দেশটাকে কি দেবেন কিনা, আপনি দিতে এসছেন কিনা। আমি এই দলের সমর্থক ধরে আমাকে এনে বসে দিল, আমার ক্যালিবার নাই, কিন্তু হবে না, আপনি এটা টোটাল কমপ্লিট ক্যালিবারের লোক এনে বসিয়ে দিন। আমরা আশা করবো যে ক্রিকেটের আমাদের এই দুর্দশা কাটবে, আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো। কিন্তু এর মধ্যে আবার আরেকটা হতাশার খবর, যদিও এটা এখন নিশ্চিত নয়, আগস্ট মাসে ভারতের ক্রিকেট দলে বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু এখন ভারতের গণমাধ্যম বলছে যে সেটা অনিশ্চিত, কারণ এই যে ভারত বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিক অস্থিরতা আছে, এই প্রেক্ষাপটে ভারত হয়তো বা তাদের ন্যাশনাল টিমকে এটাকে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের সঙ্গে তারা এটা করতে, প্রথমবারের মতো বাংলাদেশের সঙ্গে এই ধরনের করতে যাচ্ছে কিনা, বা কি হলো হঠাৎ করে ভারত আসলে এইরকমের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, কি ইম্প্যাক্ট করতে পারে, কেনই বা এরকম হচ্ছে? ওই যে আপনাকে আমি বললাম যে সব কিছুকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। যদিও স্পোর্টসটা কিন্তু রাজনীতিরই পার্ট, কারণ জীবনের সাথে তো রাজনীতি জড়িত, কারণ একদম রাজনীতি রিলেটেড জীবন। তো বাংলাদেশ ভারত আসলে যে সর্বশেষ সরকারের পট পরিবর্তনের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে দুই দেশের, ঠিক আছে, এই দুই দেশের পট পরিবর্তনের পরে আসলে আমি বলবো যে সম্পর্কটা একেবারে শীতল, মানে খুবই শীতল, বুঝতে পারছো? তো সেই জায়গাটায় ধরেন এরকম সিচুয়েশন তৈরি হতেই পারে, কারণ হলো যে আমরা দুই দেশের নাগরিকই, দুই দেশের কিন্তু ভীষণ মানে এমন সর্বোচ্চ পর্যায়ে আমরা সমালোচনা করছি। তো এইটা আসলে রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু খুব হ্যাম্পার করছে, এবং সিকিউরিটির একটা বিষয় আছে, নিরাপত্তার একটা বিষয় আছে, আনা উচিত না, কিন্তু নিরাপত্তার বিষয়ে আছে, কারণ তাদের হয়তো
সরকার মনে করেছে যে আমাদের দেশের তার ক্রিকেটার সিকিউর এটা কেন কি নিরাপত্তার দিক কি দেখবেন নাকি সেই যে অনেক ধরনের পদক্ষেপ ভারত নিচ্ছে তার বাইরে না, খেলার বাইরে এটা একটা পদক্ষেপ হইতেও পারে না, এটা একটা খেলার ক্ষেত্রে তার একটা এইটাও না। আবার মজার বিষয় হলো কি জানেন, মজার বিষয় হলো যে সেপ্টেম্বরে কিন্তু এশিয়া কাপে খেলবে, সেখানে কিন্তু হয়তো দেখা হবে, একই গ্রুপে পড়লে দেখা হবে, খেলবে না যে সেটা না, হয়তো তারা বাংলাদেশে আসবে রাজনৈতিক কারণে, এই পরিস্থিতি শীতল হওয়ার কারণে। তো সেটা যেমন আসবে না এটা আসলে ঠিক না, কারণ অ্যাজ এ স্পোর্টস লাভার হিসাবে আমি মনে করি যে অবশ্যই আসা উচিত বাংলাদেশে। এর আগে ধরেন ইংল্যান্ড আসে নাই, অস্ট্রেলিয়া আসে নাই, সিকিউরিটি নিরাপত্তা পারপাসে 2016 পরে ওরা অনেক দিন পর অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশে এসে সিকিউরিটি নিরাপত্তা বিষয়ক একটা বিষয় নেই। তো এইগুলি তাদের অধিকার আছে নিতে, বাট আমি মনে করি যে এটা ক্রিকেটের জন্য ভালো না, কারণ অন্য দেশ যদি যেমন ভারত যেহেতু অনীহা প্রকাশ করে অন্যরা করতে পারে না, তো বিষয়টা এটা ভালো না। তবে আমি মনে করি যে সব কিছুর বলতে ক্রিকেটটাকে, নট অনলি ক্রিকেট, ফুটবলটাকে, কারণ আপনি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, শুধু কি ক্রিকেট না, ক্রিকেট তো ধরেন আমাদের 3টা ওয়ানডে 3টা T20 খেলাতে আসার কথা। আমাদের আগামী বছর কিন্তু ভারত ফুটবল টিম বাংলাদেশে আসবে ফুটবল খেলতে, এবং এই যে এশিয়া কাপে যে আমাদের নারীরা যেমন রূপমারা যেমন আমরা ফাইনাল পর্ব হচ্ছে, আমাদের কিন্তু এরকমই বাছাই পর্ব খেলতে হচ্ছে। আমরা ভারতের সাথে ভারতের মাটিতে খেলে এসেছি, অরুণাচলে আমরা ড্র করেছি তাদের মাটিতে, এবং আমাদের এখানে আমরা যদি এখন ভারত এমন হতে পারে যে পরিস্থিতি দিনকে দিন খুব শীতল হয়, তারা নাও আসতে পারে, তখন হয়তো তারা বলবে আমরা নিউট্রাল ভেন্যুতে খেলতে যাব। এইগুলো আসলে আমি বলবো যে ভালো না। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমিনুল ইসলাম বুলবুল প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে বিসিবি এখনও চেষ্টা করছে সিরিজটা যাতে এক লিগ বাতিল না হয়, রিশিডিউল করতে, এবং রিশিডিউলটা হলো যে 2026 জুনে IPL-এর পরে নিয়ে যাওয়ার জন্য। এখন ভারত ক্রিকেট বোর্ড জানিয়েছে তাদের তখন পর্যন্ত টানা শিডিউল আছে। এখন আসলে এটা এড়িয়ে যাওয়া না কি আমি ঠিক জানি না, তবে আবার একই সাথে কিন্তু আসার কথা আছে যে শিডিউলটা হওয়ার কথা আছে, কারণ নির্বাচন হওয়ার কথা এপ্রিল, মে, ফেব্রুয়ারি টু এপ্রিলের ভিতর যে কোনো সময় নির্বাচন হওয়ার পরে একটা গণতান্ত্রিক সরকার আসবে, তখন তো পরিস্থিতি অন্যরকম হতে পারে, তখন তো সিরিজ হবে। আমি এটা নট ইন পলিটিক্যাল অ্যানালিটিক থেকে বলছি, আমি বলছি যে ইন এ সেন্স অফ এ বাংলাদেশ সিটিজেন এবং একজন ক্রিকেট লাভার হিসেবে আমি অবশ্যই চাইবো যে ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসুক, কারণ ভারত এই মুহূর্তে সুপার পাওয়ার ক্রিকেটে, তাদের খেলা দেখেও মনে আমাদের ক্রিকেটাররাও খেলবে, এবং আমরা হার জিত পরের কথা, বাট আমরা কম্পিটিটিভ একটা ক্রিকেট খেলবো, এটি অনেক বড় কাজ ঘরের মাটিতে। আসিফ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে।